আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। রাজস্ব বাড়াতে প্রথমবারের মতো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের উপরেও কর বসানোর পরিকল্পনা করছে সরকার। আসন্ন বাজেটেই হতে পারে এর বাস্তবায়ন। এছাড়াও আয়কর বসছে মোটরসাইকেল ও ইজি বাইকেও। এদিকে এবার ঘোষণা হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, সঠিক বাস্তবায়ন না হলে বড় বাজেট মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দিতে পারে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কেমন আছেন সাধারণ মানুষ, তার একটি নমুনা মঞ্জু মিয়া। নিত্যপণ্য কিনতে এসে কিছুটা কম দামের আশায় দোকানের পর দোকান ঘুরছেন এই পর। শেষে মাত্র 5 টাকা সাশ্রয়ে খাদ্যপণ্যটি পাওয়ার স্বস্তির ছাপ তার চোখে মুখে। সরল স্বীকারোক্তি, দামাদামি না করে উপায় নেই। তার মতো অসহায় অন্যান্য মধ্যবিত্তরাও। রিটায়ার্ড লাইফে মানুষ তো একটু করেই নিজের কি বলে বাজেটের মধ্যে চলতে চেষ্টা করে। ক্রয়ক্ষমতার মধ্যে না থাকলে সেটা আমাদের পক্ষে আসলে পেরে ওঠা সম্ভব হয় না। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা। নিম্ন আয়ের মানুষেরা বলছেন, আগামী বাজেট যেন হয় এর যথাযথ প্রতিকারের। এই রিক্সা চালায় আমাদের সংসার ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হয়ে যায়। বর্তমান যে ইনকাম, এই ইনকামে তো ছেলে মেয়ে লেখাপড়া না করা অসম্ভব। ওইভাবে বাজেট পেশ করুক, জিনিসের দাম কমাক, তেলের দাম কমাক। এমন পরিস্থিতিতে প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যার মধ্যে শুধু রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাই ধরা হয়েছে প্রায় 6,95,000 কোটি টাকা। বিশাল অঙ্কের রাজস্ব সংগ্রহে কর বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ন্যূনতম সম্পদের ওপর। এছাড়াও অগ্রিম আয়করের আওতায় আনা হচ্ছে মোটরসাইকেল সহ গরিবের ইজি বাইকেও। উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনীতির ভার কাঁধে নিয়েই দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। পূর্ব অভিজ্ঞতা থাকা নতুন এই সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। কিন্তু তারপরও কতটা সফল হবে জাতীয়তাবাদী শক্তিটি? তবে বাজেট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিতে হবে বড় অঙ্কের ভর্তুকি। নির্বাচিত সরকার আসছে, তার একটা ইলেকশন ম্যানিফেস্টো ছিল এবং সেখানে অনেকগুলি তাদের কমিটমেন্ট ছিল। তো সেগুলো পূরণের একটা তো এখন সময় চলে এসছে। যে ঋণ পরিষেবা সেটা চাপ বাড়ছে, সেখানে অর্থায়ন করতে হবে। তো সবটা মিলে আমাদের ব্যয়ের দিকটা কিন্তু বাড়ছে। এ সময় আয়করের পরিমাণ না বাড়িয়ে করের পরিধি বাড়ানোর পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। রাজস্ব আয়ের যে দিকটা আছে সেটার দিকে আমাদের নজর দিতে হবে এবং ঘাটতি অর্থায়নটা যতটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, যাতে করে পরবর্তীতে একটা ঋণ পরিষেবার ঝুঁকিতে আমরা পড়ে না যাই, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আগামী জুনে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। এতে বাড়ানো হচ্ছে তামাকজাত পণ্য সহ বেশ কিছু পণ্যের দাম। দিনের কার্যসূচি অনুযায়ী সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। প্রতিনিয়ত বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, ঝরছে নিষ্পাপ শিশু প্রাণ। এই নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 15 মার্চ থেকে দেশে হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 453। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে 74 জন, হামের উপসর্গ নিয়ে মারা গেছে 379 জন। এদিকে জেলা হাসপাতালগুলোতে চিকিৎসার সুব্যবস্থা না থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এতে করে রোগীরা নানা ভোগান্তির পাশাপাশি তাদের স্বজনরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। দর্শক, এই মুহূর্তে মহাখালীর কোভিড বিশেষায়িত হাসপাতালে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যে চিকিৎসকরা কি বলছেন। ফাহিদা, আমি যে হাসপাতালটিতে আছি এখানে কিন্তু একেবারে প্রতিটা সিট খালি নাই বললেই চলে। অর্থাৎ আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যে তথ্যটা নিয়েছি সেটা হচ্ছে এখানে এখন পর্যন্ত প্রায় 459 জনের মতো রোগী ভর্তি আছে সকাল 8টা পর্যন্ত হিসাব। অর্থাৎ আজকে সকাল 8টা পর্যন্ত 459 জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে। অর্থাৎ বলতে গেলে গত কয়েকদিনের তুলনায় এখানে যে হারে রোগীর চাপ বাড়ছে, সেক্ষেত্রে বোঝা যায় যে হামের পরিস্থিতিটা কী এবং কেমন
ভাবে ভোগাচ্ছে মানুষকে। এবং তারা বলছেন যে আজকে গত 24 ঘন্টা প্রায় 160 জনের মতো রোগী এখানে ভর্তি হয়েছে। অর্থাৎ এখানে বর্তমান গত এক সপ্তাহ ধরে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এখানে রোগীর সংখ্যা কমার কোনো লক্ষণ তারা দেখছে না। যে পরিমাণ রোগী তারা সুস্থ হয়ে বাড়ি পেয়েছেন তার চেয়ে বেশি পরিমাণ রোগী কিন্তু এখানে এসে ভর্তি হচ্ছে। এবং তারা বলছেন যে আসলে বিশেষ করে জেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু রোগীদেরকে এখানে পাঠানো হচ্ছে। এখানে এই ক্ষেত্রে একটা চাপ সৃষ্টি হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তারা এখানে যারা রোগী রয়েছেন তারাও বলছেন যে তাদের ভোগান্তির কোনো শেষ নেই, কারণ তারা কয়েকটি হাসপাতাল ঘুরে, অর্থাৎ জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে তারপর তারা এই ডিএনসিসি কোভিড বিশেষায়িত হাসপাতালে আসছে। অর্থাৎ ভোগান্তির যদি চিত্র বলতে যাই, আসলে এক একটা প্রতিটা মা এবং অভিভাবকদের কথাগুলো আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন যে তারা যেভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই সাথে তারা মানসিকভাবেও অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে এখানকার চিকিৎসকরা বলছেন যে বিভিন্ন হাসপাতাল ঘুরে রোগীরা যখন হাসপাতালগুলোতে আসছেন হয়তো সেক্ষেত্রে অনেক রোগীর ক্ষেত্রে জটিলতা আকার ধারণ করছে। অর্থাৎ হামটা ধরা পড়ার পরেই পরবর্তী সময়ে যে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার কথা ছিল সেটা ওভাবে না পাওয়ার কারণে কিন্তু অনেক রোগীদের ক্ষেত্রে জটিল আকার ধারণ করছে। বিশেষ করে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার যে বিষয়টি সেটা বিরাট আকার ধারণ করছে। এবং এই হামের যে প্রভাব সেটি না কমার ফলে কিন্তু চিকিৎসকরা বলছেন তারা যেভাবে সচেতনতার বৃদ্ধির জন্য যে প্রচার প্রচারণা করা হচ্ছে সেটি হয়তো মাঠ পর্যায়ে এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। সে সাথে তারা বলছেন যে সকল রোগী আগে হামে আক্রান্ত হতো না, বিশেষ করে 9 মাসের বাচ্চা, এর চেয়েও কম বয়সী বাচ্চারা এখন হামে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ একে একটি বলা যেতে পারে ধীরে ধীরে একটি মহামারী আকার ধারণ করার দিকে এগিয়ে যাচ্ছে। এবং এখানকার চিকিৎসকরা বলছেন যে আরও বেশি সচেতন হতে হবে। সেই সাথে টিকা যারা নেয় তাদেরকে দ্রুত টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তারা বলছেন যে টিকা নেওয়ার ফলেও যদি এর প্রভাবটা না কমার কারণ কি সেটা আরও বিশেষজ্ঞ টিমের সাথে কথা বলে এগুলো পর্যাপ্ত করে ব্যবস্থা নিতে হবে। তবে আমরা ধন্যবাদ আপনাকে। সাথে থাকুন আমাদের। পরবর্তী সংবাদে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। আসন্ন ঈদ ঘিরে পশু প্রস্তুতিতে ব্যস্ত জামালপুরের খামারিরা। দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজা করতে নিচ্ছেন বাড়তি যত্ন। একই চিত্র সিরাজগঞ্জের বিভিন্ন খামারে। প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খড়, ভুসি খাইয়ে ষাঁড় মোটা তাজা করছেন খামারিরা। গোখাদ্যের অতিরিক্ত দামের পরও ভারতীয় গরু আমদানি ঠেকানো গেলে লাভের আশা করছেন ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। কোরবানির ঈদ সামনে রেখে জামালপুরের 7 উপজেলার ছোট বড় সব খামারে চলছে শেষ মুহূর্তের পশু প্রস্তুতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পশুর পরিচর্যা নিচ্ছেন খামারিরা। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবার জামালপুরে কোরবানির জন্য 1,07,065টি কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজা করছেন তারা। তবে গোখাদ্য আর শ্রমিকের মজুরি বাড়ার পাশাপাশি সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের শঙ্কায় লাভ নিয়ে চিন্তিত অনেক খামারি। 20 থেকে 25টার মতো গরু তৈরি হয়ে গেছে। এগুলো আমরা প্রাকৃতিক খাবার খাওয়াই সেটা বড় করেছি। ভারত থেকে যেন কোনো গরু না আসে বাংলাদেশে, তাহলে খামারেরা কিছু লাভবান হতে পারবে, না হলে খামারেরা কোনো লাভবান হতে পারবে না। নিরাপদ মাংস উৎপাদনে হরমোন ও স্টেরয়েড জাতীয় রাসায়নিক ব্যবহার ঠেকাতে কাজ করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন উপজেলায় 13টির ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছি, যারা ক্লোজ মনিটরিং করবে, প্রত্যেকটি বাজারে যাবে। এদিকে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর সহ বেশ কয়েকটি উপজেলায় বাণিজ্যিকভাবে পশুপালন করেছেন খামারিরা। এর মধ্যে রয়েছে হলস্টেইন ফ্রিজিয়ান, শাহিওয়াল জাতের ষাঁড় সহ মহিষ, ভেড়া ও ছাগল। তবে এখানকার খামারিদেরও মাথা ব্যথার কারণ ভারতীয় গরু প্রবেশের বিষয়টি। খোল খিলাই, সোলার বসি খিলাই, ডারবি বসি, অ্যাঙ্কারের বসি আর হলো মুসুর কালারের বসি। পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোরবানি পশু না আসে। কোরবানি পশু আসলে আমরা সেই ক্ষেত্রে সেরকম লাভের মুখ দেখব না। নিরাপদ উপায়ে পশু মোটাতাজা করতে প্রশিক্ষণ সহ হাটে আসা পশুদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বড় বড় হাটে আমরা ভেটেরিনারি মেডিকেল টিমের কাজগুলো করতেছি এবং জেলা প্রশাসনের সহায়তা এবং পুলিশ বিভাগের প্রশাসনের সহায়তা আমরা কোরবানির হাটে এই যে প্রান্তিক খামারিরা গরু বিক্রি বিভাগের অর্থনৈতিক সাপোর্ট, যার টাকা বোধহয় ওইবার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা কার্যকরী সহায়তা আমাদের করতেছেন। গরু, ছাগল, মহিষ ও ভেড়া মিলিয়ে সিরাজগঞ্জে এবার 6,17,000 পশু প্রস্তুত করা হয়েছে। সুলাইমান কবির, RTV।
ঈদ সামনে রেখে বাড়ছে মশলা আমদানি। দিনাজপুরের হিলে স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রবেশ করছে জিরা, এলাচ ও আদাসহ ভারতীয় বিভিন্ন মশলা। বন্দরের মোকামগুলোতে বাড়ছে পাইকারদের ভিড়। যাতায়াত ব্যবস্থা উন্নত না হওয়ায় সময় মতো পণ্য সরবরাহ করতে না পারার কথা বলছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কোরবানি ঈদ উপলক্ষে বাজার স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিল স্থল বন্দর দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে মশলা আমদানি। প্রতিদিন ভারত থেকে আসছে ট্রাক বোঝায় আদা, এলাচ, কাজু বাদাম, মহুরি, কিশমিশ, দারচিনি ও জিরা সহ রকমারি মশলা। আমদানি বাড়তে থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে বন্দরের পাইকারি মোকামগুলোতে কমেছে মশলার দাম। মোকামে দেখা যায় আদা কেজি প্রতি 20 টাকা কমে বিক্রি হচ্ছে 110 টাকায়, সাদা এলাচ কেজি প্রতি 500 টাকা কমে 4500 টাকা এবং জিরা কেজি প্রতি 70 টাকা কমে বিক্রি হচ্ছে 550 টাকায়। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, ডোমার, এদিকে আপনার গাইবান্ধা, পলাশবাড়ি সব জায়গাতেই এই 300 মালটার চাহিদা আছে। আমাদের পার কেজি জিরাতে 60-70 টাকা কেজিতে কমছে, কাজু বাদামে কমছে। মোটামুটি প্রতিটা মশলা জাতীয় আইটেম আমরা যে বিগত 2 মাস বা 1 মাস আগে যে দাম ছিল তার সাথে অনেকটা কম, নিম্নমুখী। দ্রুত পণ্য খালাসে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে কাস্টমস বিভাগ। প্রচলিত আইন এবং বিধির আলোকে থেকে আমরা সর্বোচ্চ যেভাবে ট্রেডকে ফ্যাসিলিটেট করার জন্য সকল প্রকার সহযোগিতা অব্যাহত রেখেছি। স্থলবন্দরের চলমান 4 লেন রাস্তার কাজ দ্রুত শেষ করা গেলে বন্দরের আমদানি রপ্তানির গতি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সাকিব আল হাসান, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, ঈদকে সামনে রেখে স্থল বন্দর দিয়ে মশলা আমদানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? জি ফাহমিদা, আপনি যেমনটি বলছেন, আমি এখন অবস্থান করছি হিলি স্থল বন্দরের যে 0 পয়েন্ট, অর্থাৎ এই পথ দিয়ে কিন্তু ভারত থেকে বিভিন্ন পণ্য কিন্তু আমদানি হয়ে থাকে। তো আপনাকে জানিয়ে রাখি, কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে বিভিন্ন জাতীয় মশলার আমদানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যেমনটি জানতে পেরেছি, 1 জানুয়ারি থেকে 16 মে পর্যন্ত 26,000 মেট্রিক টন মশলা আমদানি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন মশলা মিলিয়ে কিন্তু 26,000 মেট্রিক টন মশলা আমদানি হয়েছে। তার মধ্যে কিন্তু এলাচ এবং জিরা এটি কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ 7,500 মেট্রিক টন কিন্তু জিরা এবং এলাচ আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে। অর্থাৎ এই আমদানি বৃদ্ধির ফলে কিন্তু দাম অনেকটাই মোকামে কমিয়েছে। আমি গতকালকেও কিন্তু খোঁজ নিয়েছি এবং কিছুক্ষণ আগেও কিন্তু খোঁজ নিয়েছি। এখানে কিন্তু আপনার জিরা কিন্তু 50 টাকা কমে কিন্তু 70 টাকা কমে কিন্তু 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে সাদা এলাচ যেটি রয়েছে সেটি 500 থেকে 700 টাকা কমে এখন 4500 থেকে 4600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি যে আদার দামটি কিন্তু কেজি প্রতি 20 টাকা কমে গেছে। আদা কিন্তু আমরা গতকালকে দেখেছিলাম 110 টাকা, আজকে কিন্তু যেটি বিক্রি হবে মোকামে সেটি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হবে। অর্থাৎ আমদানিকারকরা বলছেন তারা কিন্তু কুরবানি ঈদকে সামনে রেখে দেশের বাজারে যেন কোনো প্রকার ঘাটতি না হয়, অর্থাৎ সংকট না হয়, সেই জন্য তারা কিন্তু বেশি পরিমাণ ভারত থেকে এসব মশলা জাতীয় পণ্য আমদানি করছে। তবে আমদানিকারকদের একটা অভিযোগ রয়েছে, তারা যেমনটি জানিয়েছে যে এই হিলি স্থল বন্দরের 2 পাশে 3 পাশে অর্থাৎ রাস্তা কিন্তু অনেকটাই খারাপ। এই খারাপ রাস্তা হওয়ার কারণে কিন্তু তারা পণ্যগুলো সঠিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ করতে পারছে না। তাদের অভিযোগ, যদি রাস্তাগুলো সংস্কার করা হয়, সেই সঙ্গে 4 লেন কাজের যে অগ্রগতি থেমে আছে সেটি যদি চালু করা হয়, সেক্ষেত্রে হয়তোবা ব্যবসার আরও উন্নত অগ্রগতি ঘটবে, এমনটি কিন্তু তারা বলছে। তবে এখনো পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে প্রতিদিন কিন্তু আপনার মশলা জাতীয় পণ্যগুলোর আমদানি হচ্ছে, দেশের বাজারে কোনো প্রকার সংকট হবে না, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ ঈদকে সামনে রেখে যে একটা সংকট সৃষ্টি হয় সেটি না হওয়ারই সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু বলছে। অর্থাৎ এখনো অনেক ট্রাক কিন্তু ভারতের যে অভ্যন্তরে অর্থাৎ পাইপ লাইনে রয়েছে সেগুলো বন্দরে আসলে হয়তো বা দাম আরও কমবে, এমনটি কিন্তু জানিয়েছে এখানকার আমদানিকারকরা। তো ফাহমিদা, এখন পর্যন্ত বাজার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। ক্রেতারা বলছে যদি এরকম দাম স্থিতিশীল থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ক্রেতারা কিন্তু অনেকটাই স্বস্তি পাবে ঈদকে ঘিরে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে মশলা আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। রংপুর নগরীতে অপরিকল্পিতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটি ও তার বসিয়ে সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলার অভিযোগ উঠেছে নেসকোর বিরুদ্ধে। বসত বাড়ির উপর দিয়ে টানা হাই ভোল্টেজ লাইনের কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে বাসিন্দাদের। নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লাখ লাখ টাকার বিনিময়ে লাইন সরানোর বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি।
রংপুর নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে নিয়মনীতির তোয়াক্কা না করে বসতবাড়ির ছাদের উপর দিয়ে যত্রতত্র বসানো হয়েছে নেসকোর হেভি ভোল্টেজের খুঁটি ও তার। নগরীর শান্তিধারা, খলিফাপাড়া ও ভোগীবালা পাড়াবাসীর ওপরে 11,000 ভোল্টের লাইন, অন্যদিকে ক্যান্টনমেন্ট ফিডারের 33,000 ভোল্টের লাইনের নিচে এখন কয়েকশো পরিবার জিম্মি। স্থানীয়দের অভিযোগ, এসব ঝুঁকিপূর্ণ তার ও খুঁটি সরানোর দাবি নিয়ে দফায় দফায় নেসকো কার্যালয়ে গিয়েও মেলেনি সমাধান। উল্টো অভিযোগ উঠেছে, এই ফিডারের লাইন ও খুঁটি সরানো বাবদ 15 থেকে 20 লাখ টাকার একটি বড় অঙ্কের লেনদেনে সরাসরি মদত দিচ্ছেন নেসকোর নির্বাহী প্রকৌশলী। এইখানে অবৈধ যে পোলটা আছে, এই পোলটা 33,000 ভোল্টের লাইন, এটা ক্যান্টনমেন্টে গেছে। এটা তারা পিডিবিতে 20 লাখ টাকা কন্ট্রাক্ট করে অবৈধভাবে তারা এসে এখানে লাইনটা সরায় আরেকজনের বাড়ির উপর দিয়ে লাইনটা পাস করে দেওয়ার চেষ্টা করতেছে। যদি এই তার সংযোগ দেওয়া হয় তাহলে আমার বাড়িতে ওই তার ঝুলি আমার ওয়ালের সাথে লাগবে। এটার আমি তীব্র প্রতিবাদ করেছি এবং আমি ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে অনেক রিস্কে আছি। তবে লেনদেনের বিষয়টি অস্বীকার করে নেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, গ্রাহকের আবেদনের ভিত্তিতে তারা খুঁটি স্থানান্তর করছেন। সংশ্লিষ্ট আবেদনের প্রেক্ষিতেই এটা করা হয়েছে। আমারও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে আমি দিয়েছি, সে হলো সরাসরি ফিল্ডে তদন্ত করছেন এবং হলো যে তারা সেখানে দেখে তারপরে কাজের জন্য গেছেন। নগরীর সুপরিকল্পিত বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে এবং এই খুঁটি বাণিজ্য বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী নগরবাসী। আবরার মাহি, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ দিয়েছেন সরকার। পাশাপাশি তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্প খাতে শ্রমিকদের বেতন বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার 2,500 কোটি টাকা নগদ সহায়তা ও বিশেষ প্রণোদনা হিসেবে বরাদ্দ দিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের ঈদ বোনাস 21 মের মধ্যে পরিশোধ করতে হবে। বোনাসের পাশাপাশি চলতি মাসের বেতন ছুটির আগেই পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেসব কারখানা বেতন পরিশোধে ব্যর্থ হবে তাদের তালিকা তৈরি করে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। স্থবির হয়ে পড়া ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় গতি ফেরাতে কূটনৈতিক মধ্যস্থতা জোরদার করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির মধ্যে আজ তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিশেষ টোল আদায়ের ঘোষণা দিয়েছে তেহরান। অনুমতি পেতে ইরানের সাথে আলোচনা শুরু করেছে ইউরোপের দেশগুলো। আজহার স্বপ্নিলের রিপোর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে থমকে থাকা শান্তি আলোচনায় ফের গতি ফেরাতে এবার তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শনিবার ইসলামাবাদ থেকে বিশেষ বিমানে তিনি ইরানের রাজধানীতে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। আঞ্চলিক শান্তির প্রতিষ্ঠা এবং দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইসলামাবাদের এই শীর্ষ কূটনৈতিক প্রয়াস। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত মাসেও পাকিস্তানের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় এবার তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে পাকিস্তান। তবে আলোচনার টেবিলে বসার এই আহ্বানের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানের সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে। একই সঙ্গে নতুন সামরিক অভিযানেরও ছক তৈরি করে রেখেছে ওয়াশিংটন। পাল্টা জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, তেহরানের দেয়া 14 দফার প্রস্তাব মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে অন্য কোনো পথ খোলা নেই। এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব অর্থনীতিকে চাপ বাড়াচ্ছে ইরান। এখন থেকে এই জলপথ ব্যবহারে বিশেষ টোল আদায়ের ঘোষণা দিয়েছে তেহরান। বাণিজ্য সচল রাখতে ইউরোপীয় দেশগুলোও এখন ইরানের সঙ্গে আলোচনা করছে। তবে তীব্র অর্থনৈতিক চাপ আর সামরিক হুমকির মুখে দাঁড়িয়ে পাকিস্তানের এই কূটনৈতিক প্রয়াস কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV। থাইল্যান্ডে ট্রেন ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 8 জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 25 জন।
শনিবার রাজধানী ব্যাংককের একটি রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ উদ্ধারকর্মীরা জানায়, ট্রেনের ধাক্কায় বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা আশেপাশের অন্যান্য যানবাহনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আহতদের বের করে দমকল কর্মীরা। ভয়াবহ এই দুর্ঘটনার পিছনে কারণ জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে থাইল্যান্ড পুলিশ। চেলসিকে 1-0 গোলে হারিয়ে অষ্টম এফএ কাপ শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি আসে অ্যান্তোয়ান সিমেওনের পা থেকে। এই জয়ে চলতি মৌসুমের ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন এখনও বেঁচে থাকলো সিটিজেনদের। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। ওয়েমলিতে একদিকে পেপ গার্দিওলার সিটি, অন্যদিকে চলতি মৌসুমে ভুগতে থাকা চেলসি। ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল সিটির পায়ে, তবে আক্রমণে ছিল না চেনা ধার। প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কেউই। 27 মিনিটে অবশ্য জালের দেখা পেয়েছিলেন আর্লিং হালান্ড, কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল। বিরতির ঠিক আগ মুহূর্তে আবারও গোলের সুযোগ পেয়েছিলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার, তবে তা ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ। দ্বিতীয়ার্ধে কিছুটা বদলে যায় ম্যাচের চিত্র। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সিটি, তবে সহজ সুযোগ নষ্ট করেন সেমেনিও। চেলসির পাল্টা আক্রমণে ভয় দেখালেও তাতে কোনো লাভ হয়নি। এরপর 72 মিনিটে হাল্যান্ডের পাস থেকে বল জালে জড়ান সেমেনিও, তাতেই এগিয়ে যায় গার্দিওলার দল। সমতায় ফেরার দারুণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় অষ্টম এফএ কাপ শিরোপা জিতে নেয় সিটিজেনরা। একই সাথে গার্দিওলার অধীনে ক্লাবটি ঘরে তোলে 20তম শিরোপা। এদিকে আর্সেনালের সাথে জমে উঠেছে লিগ শিরোপার লড়াই। 2 ম্যাচ হাতে রেখে ব্যবধান মাত্র 2 পয়েন্টে, তাই ট্রেবল জয়ের স্বপ্ন এখনও বেঁচে আছে গার্দিওলার দলের সামনে। কাজী মাহিম হাসান, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।